হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আমরা গ্যাসিয়াস স্টেট নিয়ে আলোচনা করছিলাম, মানে পদার্থের গ্যাসীয় অবস্থা। তো আজকের আমরা একটা নতুন টপিক নিয়ে কথা বলবো। সেই টপিকটার নাম আমি প্রথমে মেনশন করব না, আমি এখানে কিছু বিষয় তোমাদের সামনে রাখবো। সেই বিষয়গুলো দেখে তোমাদেরকে বুঝতে হবে আজকের টপিকের নাম কি। আগে আমি এখানে বিষয়গুলো লিখি, তোমরা যদি গেস করতে পারো তারপর আমি টপিকের নামটা লিখব, কেমন? তাহলে চলো শুরু করা যাক। দেখো, একটা গ্যাস, আমি একটা গ্যাসকে এরকম একটা ক্লোজ কন্টেনারে রেখেছি বা একটা বদ্ধ পাত্রে রেখেছি, কেমন? এখন গ্যাসের কণাগুলোর তাদের নিজস্ব গতিশক্তির কারণে বা কাইনেটিক এনার্জির কারণে তারা এই পাত্রের মধ্যেই কি করছে, এই পাত্রের মধ্যে বা এই কন্টেনারের মধ্যেই ঘোরাঘুরি করছে, বাইরে বেরিয়ে যেতে পারছে না, তাই তো? তো এটা একটা ক্লোজড কন্টেনার বা বদ্ধ পাত্র। ফলে গ্যাসটা বা গ্যাসের অণুগুলো এই পাত্রের মধ্যে আবদ্ধ আছে। এবারে মনে করো এই গ্যাসটার বা এই কন্টেনারটার এইটা হচ্ছে ক্যাপ বা এটা হচ্ছে ঢাকনা। আমি কি করলাম, পরবর্তী অবস্থায় এই কন্টেনারের ওপর থেকে এই ঢাকনাটা সরিয়ে দিলাম। এই ঢাকনাটা আমি জাস্ট সরিয়ে দিলাম। তাহলে কি হবে বলো তো? তাহলে এইখান থেকে গ্যাসের কণাগুলো বাইরে বেরিয়ে যাচ্ছে বা বাইরে বেরিয়ে যাবে এরকম ভাবে, তাই না? গ্যাসের কণাগুলো এইরকম ভাবে বাইরে বেরিয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এই গ্যাসটাকে যখন আমি একটা বদ্ধ পাত্রে রেখেছি, এইখানে গ্যাসের চাপের যে মান সেইটা মনে করো পি, ঠিক আছে? আর আমি যখন পাত্রটা ঢাকনা খুলে দিচ্ছি, এটা একটা কি নির্দিষ্ট আয়তনে আছে। যখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি তখন কি হচ্ছে, এই পাত্রের আয়তনের সঙ্গে সারাউন্ডিংস বা পরিবেশের আয়তনটাও সেক্ষেত্রে চলে আসছে, ঠিক না? এই ঢাকনাটা যখন খুলে দিচ্ছি তখন কি হলো, এর আয়তনটা এরকম ফিক্স থাকছে না পাত্রের গ্যাসের সাপেক্ষে, তখন সারাউন্ডিংসের আয়তনটাও গ্যাসের কণাগুলো নেওয়ার চেষ্টা করবে। তাহলে একটা ফিক্সড এরিয়া থেকে বা ফিক্সড জায়গা থেকে গ্যাসের কণাগুলো এরকম যে ছড়িয়ে যাচ্ছে, আমি তো জোর করে ওকে ছড়াচ্ছি না, গ্যাসের অণুগুলো নিজে থেকেই ছড়িয়ে যাচ্ছে। কিভাবে? স্বতঃস্ফূর্তভাবে ছড়াচ্ছে। তাহলে এইখানে আমি কথাটা লিখি যে গ্যাস মলিকিউলস spread spontaneously outside of the container, তাই না? গ্যাস মলিকিউলগুলো স্প্রেড করছে বা ছড়িয়ে যাচ্ছে স্পন্টেনিয়াসলি মানে স্বতঃস্ফূর্তভাবে, রাইট? তো স্বতঃস্ফূর্তভাবে কোথায় ছড়াচ্ছে? কন্টেনারের বাইরে। তাহলে একটা নির্দিষ্ট জায়গা থেকে একটা বিশাল জায়গায় ছড়িয়ে যাচ্ছে স্বতঃস্ফূর্তভাবে। কি কারণে ছড়াচ্ছে? গ্যাসের অণুগুলোর গতিশক্তির কারণে বা গতিশীলতার কারণে। তাহলে এখানে লিখি কারণটা হচ্ছে কজ বা কারণ। কারণ কি? কারণ হচ্ছে ডিউ টু কাইনেটিক এনার্জি অফ গ্যাস molecules
ডিউ টু কাইনেটিক এনার্জি অফ গ্যাস মলিকিউলস। এই স্বতঃস্ফূর্তভাবে যে ছড়িয়ে যাচ্ছে, স্প্রেড করে যাচ্ছে, এই স্প্রেড করার কারণটা হচ্ছে ডিউ টু কাইনেটিক এনার্জি অফ গ্যাস মলিকিউলস। তাহলে এই পুরো বিষয়টাকে তোমরা একসঙ্গে সাম আপ করো কি, যে একটা গ্যাস বদ্ধ জায়গা থেকে যখন একটা মুক্ত জায়গায় আসছে, বা আমি ওই বদ্ধ জায়গাটাকে মুক্ত করে দিচ্ছি। হ্যাঁ, একটা গ্যাসকে একটা বদ্ধ জায়গায় রাখা ছিল, সেই বদ্ধ জায়গাটাকে আমি মুক্ত করে দিলাম বা খুলে দিলাম। খুলে দেওয়ার ফলে গ্যাস তার মলিকিউলগুলো গতিশক্তির কারণে বা গতিশীলতার কারণে স্বতঃস্ফূর্তভাবে ওই পাত্রের বাইরে ছড়িয়ে যাচ্ছে। এই একটা ঘটনা। তাহলে এই ঘটনাটাকে কি বলে বলো তো? তোমরা তো পড়েছো। এই ঘটনাটাকে বলা হয় ব্যাপন। এই ঘটনাটাকে বলা হয় ব্যাপন, বা ইংলিশে যদি বলো তাহলে হচ্ছে ডিফিউশন। ইংলিশে হচ্ছে ডিফিউশন, রাইট? ডিফিউশন। তো আজকের আমাদের টপিক হলো ডিফিউশন, এবং ডিফিউশন সংক্রান্ত কিছু সূত্রও আছে, সেগুলো আমরা একসঙ্গে দেখব। ওকে, তাহলে এইটা তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো। দেখো, আমরা আগের ভিডিওতেই কি পড়েছি? আগের ভিডিওতে আমরা পড়েছি আংশিক চাপ, তাই না? তো আংশিক চাপ পড়ার সময় আমরা কি দেখেছিলাম, যে দুটো গ্যাসকে যদি আমরা এরকম দুটো আলাদা পাত্রে ক্লোজ করে রাখি, এরকমভাবে মনে করো ক্লোজ করে রাখি, দুটো আলাদা পাত্রে দুটো গ্যাস আছে, আমি তাদেরকে আলাদাভাবে ক্লোজ করে রেখেছি। যেই মুহূর্তে আমি স্টপ ককটা খুলে দেবো, দুটো গ্যাসই দুদিকে স্প্রেড করে যাচ্ছে। দুদিকে স্প্রেড করে যাওয়ার কারণটা কি? কারণ গ্যাসের অণুর মধ্যে গতিশীলতা আছে। তাদের যদি আমরা মুক্ত করে দিই, মুক্ত করে দিলে তারা বিভিন্ন দিকে তাদের গতিশীলতার কারণে কি করবে? ছোটাছুটি করবে। ছোটাছুটি করার ফলে তারা সমস্ত জায়গা, যতটা তারা মুভ করতে পারে, সমস্ত জায়গা দখল করে নিতে চাইবে। তো সেই গতিশীলতার কারণেই কিন্তু এই ব্যাপন ধর্মটা আমরা দেখতে পাই। আর গতিশীলতা কেন থাকবে? বিকজ প্রত্যেকটা গ্যাস মলিকিউলে কি আছে? কাইনেটিক এনার্জি আছে। আর তোমরা যেহেতু ফিজিক্সও পড়ছো, তাহলে কাইনেটিক এনার্জির সমীকরণ বা কাইনেটিক এনার্জির যে ফর্মুলা, সেটা তো তোমরা আশা করি জানোই। কাইনেটিক এনার্জি আমরা যাকে ই সাফিক্স কে এই রাশিটা দিয়ে প্রকাশ করি, সেটা ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, তাই তো? যেখানে এমটা কি? এম হচ্ছে মাস অফ, যদি গ্যাসের কথা বলো তাহলে গ্যাস, আর ভি হচ্ছে ভেলোসিটি অফ গ্যাস মলিকিউলস, ভেলোসিটি অফ গ্যাস মলিকিউল, এটাও গ্যাস মলিকিউল, গ্যাস মলিকিউল। ওকে, তো এই হচ্ছে কাইনেটিক এনার্জির ফর্মুলা। ওকে, তাহলে চলো শুরু করা যাক ডিফিউশন। ডিফিউশনের মতোই আরও একটা ঘটনা আছে, যেটাকে বলা হয় এফিউশন। এফিউশন, ডিফিউশনকে যেমন আমরা বলছি ব্যাপন, ব্যাপন, এফিউশনকে বলা হয় ছিদ্র ব্যাপন। এফিউশনকে বলা হয় ছিদ্র ব্যাপন, মানে ব্যাপন প্রক্রিয়াটাই হবে কিন্তু একটা স্মল ছিদ্রের মধ্যে দিয়ে। ওকে, তো দেখা যাক বিষয়টা কি। মনে করো আমি দুটো উদাহরণ দিচ্ছি। এক হচ্ছে পারফিউম। পারফিউম, এই ব্যাপনের উদাহরণ দিচ্ছি আমি।
আচ্ছা পারফিউম না, প্রথমে মনে করো আমি ওই ধূপকাঠির কথা বলছি, বা স্টিক, ইনসেন্স স্টিক বা ধূপকাঠি। ঠিক আছে, ধূপকাঠি যখন জ্বালানো হয় কোনো একটা জায়গায়, মনে করো ধূপকাঠি জ্বালানো হচ্ছে লাইক দিস, এটা কোন অ্যাঙ্গেলের ধূপকাঠি আমি জানি না, বাট আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড ইউ, আই এম ট্রাইং টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড, অ্যাকচুয়ালি আই এম ট্রাইং টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। যাই হোক, সো দিস ইজ আ ধূপকাঠি। ওকে, ধূপকাঠিটা জ্বালানো হয়েছে, মুখটা একটু লাল রং করে দিই তাহলে যা জ্বলছে সেটা বুঝতে পারবে। জ্বলছে, ধূপকাঠিটা জ্বলছে, জ্বললে এবার এখান থেকে ধোঁয়া উঠছে। ওফ, দারুণ ধূপকাঠি, আমার ঘর গন্ধ হয়ে গেল। আচ্ছা, ধূপকাঠিটা জ্বলছে, এবার যেই জায়গাটায় ধূপকাঠিটা জ্বলছে শুধু সেখানেই কি ধোঁয়া হয়? এতটা এরিয়া ধরো রয়েছে, এই জায়গাটায় ধূপকাঠিটা রাখা আছে মনে করো, তাহলে ধোঁয়াটা যখন হচ্ছে সেটা কি, ধোঁয়ার যে কণাগুলো সেগুলো গোটা জায়গায় ছড়িয়ে যাবে। ধোঁয়ার যে কণাগুলো সেটা গোটা, যতটা জায়গা ফাঁকা আছে বা যতটা জায়গায় ধোঁয়া নেই সেই পুরো জায়গাটা পূরণ করে দেবে, তাই না? ধূপকাঠি জ্বালালে বলো, বা ধরো ঘরে এরকম কোনো ধুনো দেওয়া হচ্ছে, সেই রকম হলে কি হবে যে গোটা ঘর যতটা জায়গা ফাঁকা রয়েছে ততটা জায়গা ওই ধোঁয়া দ্বারা কি হয়ে যাবে, ধোঁয়া দ্বারা মানে আবৃত হয়ে যাবে। বা এই যে এখান থেকে যে ধোঁয়াটা উঠছে সেই ধোঁয়াটা পুরো জায়গা দখল করে নেবে, যতটা জায়গা ফাঁকা আছে। কতক্ষণ দখল করবে? যতক্ষণ না এই পুরো জায়গা বা পুরো এরিয়াটা একটা ধোঁয়া দ্বারা সমসত্ব মাধ্যম তৈরি করে। সমসত্ব মাধ্যম হচ্ছে প্রত্যেকটা জায়গায় ধোঁয়ার পরিমাণটা সমান, প্রত্যেকটা জায়গায় ধোঁয়ার পরিমাণটা সমান। যতক্ষণ না হবে ততক্ষণ ধোঁয়াগুলো ছড়াতে থাকবে। ভালো করে বিষয়টা বোঝো, যেইখানে ধোঁয়াটা তৈরি হচ্ছে সেইখান থেকে পুরো তার আশেপাশের যতটা ফাঁকা এরিয়া অবধি ধোঁয়াটা ছড়াতে পারে ততটাই ছড়াবে। কতক্ষণ ছড়াবে? যতক্ষণ না পুরো এরিয়াটা ধোঁয়া দ্বারা সম্পৃক্ত হচ্ছে বা একটা সমসত্ব মাধ্যম তৈরি হচ্ছে। সমসত্ব মাধ্যম বলতে যে পুরোটা এরিয়াতে ধোঁয়ার পরিমাণটা সমান, মানে তুমি এইখানে দেখলেও যতটা ধোঁয়ার পরিমাণ পাবে এইখানটায় দেখলেও ঠিক ততটাই ধোঁয়ার পরিমাণ পাবে, তবে গিয়েই আমরা এটাকে বলবো সমসত্ব মাধ্যম তৈরি হয়েছে, ততক্ষণ অবধি ধোঁয়া ছড়াবে। এই একটা বিষয়। দ্বিতীয় বিষয় কি, দেখো ধূপকাঠিটা যেখানে জ্বলছে সেইখানে ধোঁয়ার ঘনত্বটা বেশি বা ধোঁয়ার পরিমাণটা বেশি। আর আগে কি ছিল? আগে তো এই জায়গাগুলোতে ধোঁয়া ছিল না। ভালো করে বোঝো, প্রথম অবস্থায় এই ধূপকাঠির যে জ্বলনশীল অংশ সেই অংশটায় ধোঁয়ার পরিমাণটা বেশি ছিল, বা বলতে পারি ধোঁয়ার ঘনত্বটা বেশি। ধোঁয়া মিন্স গ্যাস, গ্যাসের ঘনত্বটা বেশি। তো মানে পরিমাণের হিসাবে এখানে পরিমাণটা বেশি, আর বাকি অংশে তো আগে গ্যাস ছিল না, তো এরা কি করছে, এইখান থেকে বাকি অংশগুলোতে ছড়িয়ে যাচ্ছে। বাকি অংশে ছড়াচ্ছে মানে আমি তাহলে কি বলতে পারি, যেখানে পরিমাণ ধোঁয়ার পরিমাণ বেশি সেখান থেকে কম পরিমাণ যেখানে সেই অংশে ধোঁয়া ছড়াচ্ছে। বা বলতে পারি উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে ছড়াচ্ছে স্বতঃস্ফূর্তভাবে। আমি কিন্তু ধোঁয়াটাকে হাত দিয়ে এরকম করে করে ছড়াচ্ছি না, একা রেখে দিলে একা একাই পুরো ধোঁয়া ভর্তি করে দেবে, তাহলে এটা স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে। প্রথমে আমি যে পয়েন্টটা বলেছিলাম উদাহরণটা দিতে গিয়ে, তাহলে কি হলো, প্রথম পয়েন্ট আমি কি বললাম, প্রথম পয়েন্ট বললাম সমসত্ব মাধ্যম তৈরি করবে। দ্বিতীয় পয়েন্ট আমি বললাম উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের স্থানে স্বতঃস্ফূর্তভাবে ছড়াচ্ছে। থার্ড পয়েন্ট মনে করো, থার্ড পয়েন্ট কি হচ্ছে, থার্ড পয়েন্টে যেখানে দেখো এখানে তো গ্যাসের পরিমাণটা বেশি, গ্যাস মিন্স যে ধোঁয়ার কথা বলছি, ধোঁয়াটা তো আদতেও গ্যাস। এখানে ধোঁয়ার পরিমাণ বেশি হলে নিশ্চয়ই এই অংশটায় ওই ধোঁয়ার চাপ বা গ্যাসের চাপটা বেশি। এখানে ধোঁয়ার পরিমাণ কম ছিল প্রথমে, তাহলে এখানে গ্যাসের চাপটা কম, তাহলে উচ্চ চাপ থেকে নিম্ন চাপে স্বতঃস্ফূর্তভাবে ছড়াচ্ছে, সেটাও বলতে পারি।
যেমন আমি বলছি উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে ছড়াচ্ছে, তেমনই বলতে পারি উচ্চ চাপ থেকে নিম্ন চাপে ছড়াচ্ছে, ঠিক না? তাহলে এতগুলো পয়েন্ট আমি ব্যাপনের ক্ষেত্রে ইউজ করতে পারি। ওকে, তাহলে ব্যাপনের ক্ষেত্রে কি কি হয় যদি বলে, তাহলে সেই পয়েন্টগুলো আমরা পরপর লিখতে পারি। তো সেই পয়েন্টগুলো এবার লিখবো। আশা করি তোমরা এই এক্সাম্পলটা বুঝতে পেরেছো। দেখো কি কি পয়েন্ট আমি লিখছি। ব্যাপনের ক্ষেত্রে পয়েন্টস, নাম্বার 1, গ্যাস উচ্চ ঘনত্বের স্থান থেকে স্বতঃস্ফূর্তভাবে মানে স্পন্টেনিয়াসলি নিম্ন ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে পড়াটাকে বলে ব্যাপিত হয়, বা বলতে পারো ডিফিউজড হয়। ছড়িয়ে পড়ে বা ডিফিউজড হয়। ওকে, 2 নম্বর পয়েন্ট, গ্যাস আচ্ছা কতক্ষণ ছড়াবে? ছড়িয়ে পড়ে বা ডিফিউজড হয়তো বললাম, কতক্ষণ ছড়াবে? যতক্ষণ না সমঘনত্ব বিশিষ্ট হয়। মানে পুরো এরিয়াটা, যতটা এরিয়াতে ছড়াচ্ছে গ্যাসটা, পুরো এরিয়াটা যতক্ষণ না সমঘনত্ব বিশিষ্ট হয় ততক্ষণ অবধি ছড়াবে। বোঝাতে পারলাম আশা করি। তারপরে গ্যাস হাই প্রেশার রিজিয়ন থেকে লো প্রেশার রিজিয়নে ডিফিউজড হয় যতক্ষণ না সব অংশে সমচাপ হয়। ঠিক আছে। 3 নম্বর কি বলতে পারো? 3 নম্বর হচ্ছে গ্যাস মলিকিউল স্পন্টেনিয়াসলি ডিফিউজড হয় সমসত্ব মাধ্যম তৈরির জন্য। ওকে, সমসত্ব মাধ্যম তৈরির জন্য। ঠিক আছে। এবার এই যে 3টে কথা বললাম, এটা তো আমি একটা ধূপকাঠি দিয়ে এক্সাম্পল দেখালাম। আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, বোঝো বিষয়টা। এটা তোমরা স্ক্রিনশট তুলে নাও, একটু তাড়াতাড়ি বোঝাচ্ছি। ব্যাপনটা বুঝে নিলে ছিদ্র ব্যাপন বুঝতে আর অসুবিধা হবে না।
আচ্ছা, আমি এদিকের এইটা মুছে দিচ্ছি, কাইনেটিক এনার্জির যে কথাটা লিখেছিলাম। Suppose this is a gas bulb. Okay, in which two compartments are there and they are connected with a stopcock, or bolte paro controlled with a stopcock. ঠিক আছে, যার একটা কম্পার্টমেন্টে হাইড্রোজেন গ্যাস রাখা আছে, আরেকটা কম্পার্টমেন্টে নাইট্রোজেন গ্যাস রাখা আছে। ওকে, এবার কন্ডিশন হচ্ছে হাইড্রোজেন গ্যাস এখানে যেটা রয়েছে সেটা তো এই অংশটাতে তো শুধু হাইড্রোজেন গ্যাস আছে, এখানে হাইড্রোজেন গ্যাসের চাপ হচ্ছে 2 অ্যাটমসফিয়ার, আর এখানে যে নাইট্রোজেন গ্যাস রয়েছে তার চাপ হচ্ছে 5 অ্যাটমসফিয়ার। ওকে, 2 অ্যাটমসফিয়ার আর এটা হচ্ছে 5 অ্যাটমসফিয়ার। এদিকে শুধুমাত্র নাইট্রোজেন গ্যাস চাপ দিচ্ছে, এদিকে শুধুমাত্র হাইড্রোজেন গ্যাস চাপ দিচ্ছে, যাদেরকে স্টপকক দিয়ে আটকানো আছে, কেউ কোনো দিকে যাচ্ছে না। এবার ভাবো, বিষয়টা এরকম ভাবো, নাইট্রোজেন গ্যাসের সাপেক্ষে এদিকে চাপ কত? 5 ATM, কিন্তু এই বাল্বে নো নাইট্রোজেন গ্যাস, তাহলে এখানে নাইট্রোজেন গ্যাসের চাপ কত? এখানে নাইট্রোজেন গ্যাসের চাপ ইকুয়ালস টু 0 ATM। ভালো করে বোঝো, শুধু তো এই কম্পার্টমেন্টে নাইট্রোজেন গ্যাস আছে, এই কম্পার্টমেন্টে নেই। এখানে নাইট্রোজেন গ্যাসের চাপ 5 ATM আর এখানে নাইট্রোজেন গ্যাসের চাপ 0 ATM। সিম্পল কথা, যেহেতু নাইট্রোজেন গ্যাস নেই তাহলে ওখানে ওর চাপটা থাকবে কি করে? 0। আর এদিকে যখন হাইড্রোজেন 2 ATM, তাহলে এদিকে নো H2 গ্যাস, সো হাইড্রোজেন গ্যাসের রেসপেক্টে চাপ হচ্ছে 0 ATM, রাইট? তুমি ভাবো, হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে এইটা উচ্চ চাপ আর এদিকে নিম্ন চাপ, কারণ হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে যদি ভাবি তাহলে এদিকে 2 ATM আর এদিকে 0 ATM, তাহলে এটা উচ্চ চাপ, এটা নিম্ন চাপ। এবং নাইট্রোজেন গ্যাসের সাপেক্ষেও ঠিক একই ব্যাপার, এদিকে নাইট্রোজেন গ্যাসের উচ্চ চাপ, এদিকে নাইট্রোজেন গ্যাসের নিম্ন চাপ। যেই মুহূর্তে আমি স্টপককটা খুলে দেব, কি হবে? নাইট্রোজেন গ্যাস তার কি করবে? উচ্চ চাপ থেকে নিম্ন চাপে ব্যাপিত হবে স্বতঃস্ফূর্তভাবে। কারণ আমি প্রথমেই বললাম, ওখানে একটা পয়েন্ট বলেছিলাম 2 নম্বরে, যে উচ্চ চাপ থেকে নিম্ন চাপে কি হবে? উচ্চ চাপ থেকে নিম্ন চাপে স্বতঃস্ফূর্তভাবে ব্যাপিত হবে বা ছড়িয়ে পড়বে। তাহলে উচ্চ চাপ থেকে নিম্ন চাপে যাবে কতক্ষণ? যতক্ষণ না এই কম্পার্টমেন্ট আর এই কম্পার্টমেন্টে দুটোতেই নাইট্রোজেন গ্যাসের চাপটা সমান হয়। ব্যাপন তো তাই, যে যতটা জায়গায় গ্যাসটা ছড়াতে পারবে ততটা জায়গা টোটাল একটা সমান প্রেশার থাকবে। যে এই কম্পার্টমেন্টেও যদি আমি হিসাব করি যা চাপ পাবো নাইট্রোজেনের, এই কম্পার্টমেন্টে হিসাব করলেও নাইট্রোজেনের একই চাপ পাবো। তো ছড়াতে শুরু করলো সমসত্ব মাধ্যম তৈরি করার জন্য। হাইড্রোজেন গ্যাসও ঠিক তাই, উচ্চ চাপ থেকে নিম্ন চাপে ছড়াবে কতক্ষণ? যতক্ষণ না দুটো কম্পার্টমেন্টে চাপটা সমান হয়ে যায়।
এই করে করে যখন হাইড্রোজেন গ্যাস আর নাইট্রোজেন গ্যাস পরস্পর মিক্স হতে থাকবে, তখন দুটো কম্পার্টমেন্টেই হাইড্রোজেন আর নাইট্রোজেন গ্যাস মিশে একটা সমসত্ব মাধ্যম বা হোমোজেনাস মাধ্যম তৈরি করে ফেলবে। ধরো স্টপ ককটা আমি খুলে দিয়েছি, খুলে গেছে, তখন এখানে নাইট্রোজেন 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 মিক্স হয়ে গেছে, আর এখানে হাইড্রোজেন হাইড্রোজেন মিক্স হয়ে গেছে। তখন এই 5 ATMটাও থাকবে না, এই 2 ATMটাও থাকবে না। তখন একটা মোট চাপ হবে, মোট চাপ হবে, সেটার একটা কিছু মান থাকবে। মোট চাপ তখন মনে করো হবে, মোট চাপ তখন মনে করো হবে 3 ATM। দেখো এটা আমি সেই আংশিক চাপ বলার সময় এরকম বলেছিলাম, ঠিক ওই আংশিক চাপের বিষয়টা থেকেই এই ঘটনাটাকে আনা হয়েছে। ওকে, তো কতক্ষণ ধরে গ্যাসটা ব্যাপিত হবে? যতক্ষণ না একটা সমসত্ব মাধ্যম তৈরি হয়। তাহলে এই যে এই মিডিয়ামটা, এটা হচ্ছে একটা হোমোজেনাস সিস্টেম, হোমোজেনাস সিস্টেম বা হোমোজেনাস মিডিয়াম। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি 3টে পয়েন্টই, যেটা আমি ব্যাপনের ক্ষেত্রে লিখলাম। তো চলো নেক্সট আরেকটা পয়েন্ট তোমাদেরকে দেখাই। ওকে, মনে করো হাইড্রোজেন আর অক্সিজেন, এদের হাইড্রোজেন মলিকিউলকে আলাদাভাবে ব্যাপন করা হচ্ছে, অক্সিজেন মলিকিউলকে আলাদাভাবে ব্যাপন করা হচ্ছে। হাইড্রোজেন মলিকিউল মনে করো এই রকম, ওকে, আর অক্সিজেন মলিকিউল মনে করো এই রকম। তোমরা বলবে যে এখানে তো দুটো হাইড্রোজেন পরমাণু আছে, তাহলে আপনি একটা কেন এঁকেছেন? বা অক্সিজেনও তো দুটো আছে, সেখানে একটা কেন এঁকেছেন? আমি এখানে একদম অ্যাটম টু অ্যাটম আঁকছি না, ধরে নাও অ্যাজ আ হোল হাইড্রোজেন টোটাল মলিকিউলটার সাইজ এইরকম, আর অক্সিজেন টোটাল মলিকিউলটার সাইজ এইরকম, ধরে নাও। এবার তোমরা আমাকে একটা কথা বলো, এটা তো এর তুলনায় ছোট, এ মুভ করে যাচ্ছে আর এটাও মুভ করে যাচ্ছে, কে তাড়াতাড়ি মুভ করবে? যে ছোট সে ডেফিনেটলি হালকা, আর যে বড় সে ডেফিনেটলি একটু হেভিয়ার বা একটু ভারী। তাহলে হালকা বস্তু তাড়াতাড়ি মুভ করতে পারে নাকি ভারী বস্তু তাড়াতাড়ি মুভ করতে পারে বলো তোমরা? ডেফিনেটলি হালকা বস্তুই তাড়াতাড়ি মুভ করবে। অতএব আমরা এখান থেকে আরও একটা পয়েন্ট নিয়ে আসতে পারি কি, যে যেই সমস্ত গ্যাস ওজনে হালকা, ওজন বলতে যাদের আণবিক ওজন কম, সেই সমস্ত গ্যাসের ব্যাপন হওয়ার প্রবণতা বা ব্যাপিত হওয়ার প্রবণতা বেশি থাকে। কার থেকে? যারা অপেক্ষাকৃত ভারী বা আণবিক ওজন যাদের বেশি, তাদের অপেক্ষা হালকা বা কম আণবিক গুরুত্ব বিশিষ্ট গ্যাস সহজে ব্যাপিত হয়। তাহলে এখানে এই কথাটা লিখবে যে ইজিলি ডিফিউজড, আর এটা হচ্ছে লেস ইজিলি ডিফিউজড। যদি আমি এখানে একটা প্রশ্ন তুলি যে বলো তো অ্যামোনিয়া, কার্বন ডাই অক্সাইড আর ক্লোরিন গ্যাস, এরা সবাই তো গ্যাস, তাহলে এদের ব্যাপিত হওয়ার ক্রম, কি হবে? দেখো
আণবিক ওজনের সাপেক্ষে বললাম, তাহলে মলিকুলার ওয়েট যদি হিসাব করি তাহলে অ্যামোনিয়ার কত 17, কার্বন ডাই অক্সাইড 44, ক্লোরিন হচ্ছে 71। তাহলে অর্ডারটা ঠিক কীরকম হবে? সব থেকে হালকা এই তিনটে গ্যাসের মধ্যে হলো অ্যামোনিয়া, তাহলে অ্যামোনিয়া উইল বি মোর ইজিলি ডিফিউজড বা সহজে ব্যাপিত হবে। তারপর হচ্ছে কার্বন ডাই অক্সাইড অ্যান্ড ফাইনালি হচ্ছে ক্লোরিন। এরকম ধরনের প্রশ্ন পেতে পারো, ঠিক আছে? তো এই হচ্ছে একটা ব্যাপার আণবিক ওজনের সাথে বললাম। এবার আণবিক ওজন যখন আসছে, আণবিক ওজনের সাথে আরও অন্যান্য রাশিও আমরা এখান থেকে বলতে পারি, এরপর আমরা দেখব। আচ্ছা, ব্যাপন তো আমরা পড়ছি ডেফিনেটলি। ব্যাপন পড়তে গিয়ে আমরা কি দেখলাম, যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ গ্যাস একটা জায়গা থেকে এরকম বিভিন্ন ডিরেকশানে ছড়িয়ে পড়ছে, তাই না? যদি এইটা একটা গ্যাস হয়, এই যে সার্কেল করে যেটা লিখেছি সেইটা একটা কোনো নির্দিষ্ট আয়তনের যদি একটা গ্যাস হয়, নির্দিষ্ট আয়তনের গ্যাস বলতে মনে করো এই গ্যাসটা আমি নিয়েছি 20 লিটার, তাকে খোলা রেখে দিয়েছি, তাহলে সে বিভিন্ন দিক থেকে ব্যাপিত হচ্ছে, খোলা জায়গায় আছে তো ব্যাপিত হচ্ছে। তো মনে করো এই 20 লিটার যে গ্যাস নিয়েছি পুরো গ্যাসটাই ব্যাপিত হয়ে চলে গেছে, মানে এই যে পাত্রে রাখা আছে সেই পাত্রে আর গ্যাস নেই, পুরো গ্যাসটাই ব্যাপিত হয়ে গেছে। তাহলে যখন আমি শুরুতে গ্যাসটা রেখেছিলাম তার কিছুটা সময় পরে গ্যাসটা আর থাকছে না। তো যদি আমি আয়তন এবং মানে ওই গ্যাসের আয়তন এবং সেই আয়তনটা ব্যাপিত হতে যে সময় লেগেছে তার যদি অনুপাত করি তাহলে একটা রাশি পাবো। কি রাশি দেখো, মনে করো ভি, মানে 20 লিটার এটা হচ্ছে ভি আয়তন, আর টি হচ্ছে এই 20 লিটার আয়তনের গ্যাস ব্যাপিত হওয়ার জন্য প্রয়োজনীয় সময়। আবার বলছি, এই ভি হচ্ছে ব্যাপিত গ্যাসের আয়তন, আর টি হচ্ছে ব্যাপিত গ্যাসের ব্যাপিত হয়েছে যে আয়তনের গ্যাসটা তার জন্য প্রয়োজনীয় সময়, মানে যতটা সময় লেগেছে ব্যাপন হতে, টি। তাহলে ভি বাই টি এই রাশিটাকে বলা হয় ব্যাপন হার, যাকে আমরা স্মল আর দিয়ে প্রকাশ করি। আর ফর রেট, ইংলিশে বলতে পারো ডিফিউশন রেট। ওকে, তাহলে ভি বাই টি, এখানে ভি হচ্ছে ভলিউম অফ ডিফিউজড গ্যাস, আর টি হচ্ছে টাইম রিকোয়ার্ড ফর ডিফিউশন, ঠিক আছে? তো এইটাকে আমরা ব্যাপন হার বলছি, মানে একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট আয়তনে গ্যাস ব্যাপিত হচ্ছে। তো এটা আমরা গতিবেগের সঙ্গে তুলনা করতে পারি না? ভাবো তো, গতিবেগ মানে কি? গতিবেগ মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা বস্তু, গতিশীল একটা বস্তু, সে যতটা দূরত্ব অতিক্রম করতে পারে। ঠিক আমরা ভেলোসিটি তো ফিজিক্সে পড়ছি আমরা, তাই না? ভেলোসিটি তো পড়ছি। ভেলোসিটি মানে কি? ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম। এস ফর ডিসপ্লেসমেন্ট আমরা লিখি উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে ডিসপ্লেসমেন্ট হওয়া আর ব্যাপিত আয়তন, মানে আয়তনটা ছড়াচ্ছে, এই দুটোকে যদি আমরা একই রকম ভাবতে পারি, তো যে যতটা দূরত্ব গেল আর এখানে যতটা গ্যাস ব্যাপিত হলো, বিষয়টা একই রকম। তো এখানে আমরা ব্যাপনের বেগও বলতে পারি, ব্যাপন হার যে বলছি এটাকে আমরা ব্যাপনের বেগ বলতে পারি, যে একটা নির্দিষ্ট সময় কত পরিমাণ গ্যাস ব্যাপিত হলো। কারণ দেখো এখানে একটা নির্দিষ্ট সময় কত পরিমাণ দূরত্ব গেল, বিষয়টা একই রকম দেখতে। সো হার বলতে পারো বা ব্যাপনের বেগও বলতে পারো, বা এই তো ডিফিউশন রেট। বোঝাতে পারছি আশা করি। সো এই হলো আরেকটা রাশি। এরপর আমরা দেখব এই ছিদ্র ব্যাপন বিষয়টা কি।
দেখার পরে আমরা লসগুলো দেখব। চলো। ছিদ্র ব্যাপনটাও একটা কাইন্ড অফ ব্যাপন, টাইপ অফ ডিফিউশন। তাহলে আলাদা কি? আলাদা হচ্ছে occurs through small pore বা ছিদ্র। মোস্ট কমন এক্সাম্পল তোমরা ছেলেরা মেয়েরা সবাই জানো হচ্ছে কি পারফিউম বা ডিও তো তোমরা সবাই ইউজ করো, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তোমরা করো বা তোমাদের দাদা দিদি যারা আছে তারা তো ডেফিনেটলি করে। সো এটা উদাহরণ আমরা দিতে পারি পারফিউম অর ডিও স্প্রে, তাই না? আমার কথায় তো তোমরা একমত হবেই হবে, আর না চাইলেও হতেই হবে, কিছু করার নেই। কারণ ডিও স্প্রেটা এখন খুব কমন ব্যাপার, সবাই ইউজ করে, বাচ্চা থেকে বয়স্ক সবাই ইউজ করে। তো যাই হোক, হ্যাঁ, বাচ্চা মানে সব একদম সদ্য জন্মেই সে ডিও ইউজ করছে সেটা নয়, ডেফিনেটলি আমার কথাটার অন্যরকম মানে ধরো না। বাচ্চা মানে মোটামুটি স্কুলে টুলে পড়ছে 7-8, সেই সমস্ত ছেলেদের থেকে একদম বয়স্ক পর্যন্ত মোটামুটি সবাই ডিও স্প্রে ইউজ করে। তো যাই হোক, আমার বক্তব্য ওটা নয়, আমার বক্তব্য হচ্ছে ছিদ্র ব্যাপনটা কি সেইটা বোঝানো। যাই হোক, তো কি বললাম যে ডিফিউশন হবে কিসের মাধ্যমে? একটা ছিদ্রের মাধ্যমে। তো তুমি ডিও স্প্রেটা ভাবো, যখন তুমি প্রেশার দিচ্ছ, মানে ওই পারফিউম বা ডিও স্প্রের মুখটা যখন চাপ দিচ্ছ, তার মানে কি প্রেশারটা রিলিজ হচ্ছে। ওকে, তো তখন ভেতর থেকে একটা কিছু লিকুইড বা গ্যাসিয়াস সাবস্টেন্স বেরোচ্ছে, যেখানে ভেতরে কি আছে, ভেতরে অনেকটা অ্যামাউন্ট রয়েছে, মানে ডেনসিটি বেশি। আর যখন চাপটা রিলিজ হচ্ছে তখন ভেতর থেকে বেরিয়ে গিয়ে বাইরে ছড়িয়ে যাচ্ছে, তাহলে সেটা ডিফিউশন হচ্ছে। কিন্তু তার জন্য কি লাগছে? একটা স্মল পোর লাগছে। সো দ্যাট ইজ ছিদ্র ব্যাপন। আর বাকি যা কিছু পয়েন্টস আমি ব্যাপনের ক্ষেত্রে বলেছি, ওই পয়েন্টসগুলোই কিন্তু ছিদ্র ব্যাপনে একদম এক্স্যাক্টলি কপি আর পেস্ট হবে। কি বললাম? ব্যাপনের ক্ষেত্রে আমি যে পয়েন্টসগুলো দেখালাম বা যা এখানে যে সমীকরণ করে টুকটাক দেখালাম, সেই প্রত্যেকটা জিনিস এই ছিদ্র ব্যাপনের ক্ষেত্রে একদম পাই টু পাই কপি পেস্ট হবে, আর কোনো আলাদা নেই। শুধু থিওরিটা আলাদা, যে এখানে একটা সূক্ষ্ম ছিদ্রের মধ্যে দিয়ে ব্যাপনটা ঘটে। সেই কম ঘনত্বের দিকে ছড়াবে, মানে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব, বা বেশি চাপ থেকে কম চাপের দিকে ছড়াবে। তো এই হলো ব্যাপার। এবারে চলো আমরা দেখে নিই যে ডিফিউশন সংক্রান্ত সূত্র কি কি আছে। ডিফিউশন নিয়ে সায়েন্টিস্ট গ্রাহাম কিছু সূত্র দিয়েছিলেন। সূত্র বলতে ব্যাপন একটা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে, যেহেতু আমরা এখানে গ্যাসের ব্যাপন পড়ছি, ব্যাপন প্রক্রিয়াটা গ্যাসের ক্ষেত্রে যেরকম হয় তেমনি তরলের ক্ষেত্রেও হয়, ইনফ্যাক্ট সলিডের ক্ষেত্রেও হয়। তো আমরা যেহেতু এখানে ব্যাপন প্রক্রিয়াটা গ্যাসের জন্যই লিমিটেড করছি, তো গ্যাসের কি কি রাশির জন্য ব্যাপন প্রক্রিয়াটা, মানে ব্যাপন হার বিশেষ করে, কারণ এখানে ব্যাপন মানে তো শুধু ব্যাপন বললে তো বিষয়টা অতটা যুক্তিসঙ্গত হয় না, বা আমরা সমীকরণ তৈরি করতে গেলে ব্যাপন বলে আমরা কি করে সমীকরণ করব। তো আমরা ব্যাপন হারের সঙ্গে গ্যাসীয় পদার্থের যে বিভিন্ন ভৌত রাশিগুলো রয়েছে তার কীরকম সম্পর্ক হয় সেইগুলো এই গ্রাহামের সূত্রে পাওয়া গেছিল। ওকে, তো দেখো গ্রাহামের সূত্রে কি বলা হয়েছিল। ডিফিউশন বলো বা এফিউশন বলো, সবার জন্যই এই একই সূত্র, ডিফিউশন অর এফিউশন। সব একই সূত্র।
আমি এখানে বেশি কিছু লিখছি না। গ্রাহাম বলেছিলেন যে একটা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে রেট অফ ডিফিউশন অফ গ্যাস যদি আর হয়, আর মানে কি? আর মানে আমরা একটু আগেই পড়েছি V/T, তাই না? একটু আগেই তো আমরা দেখলাম যে ব্যাপন হার হচ্ছে V/T, V ফর ভলিউম, T ফর টাইম। আর হয়, আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু √/m। এইটা হচ্ছে একটা ল, অনেকগুলো আছে, তার মধ্যে এইটা হলো একটা ল, where m equals to molar mass of gas, okay? আর অবশ্যই এখানে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার আর প্রেশার, নির্দিষ্ট চাপ এবং নির্দিষ্ট উষ্ণতায়। এইটা এবারে তোমরা বলতে পারো যে এখানে √m কেন এলো? মোলার মাস বাড়লে ব্যাপন হার কমবে, সেটা আমি বুঝতে পারছি, কারণ একটা উদাহরণ দিয়ে দেখালাম না হাইড্রোজেন আর অক্সিজেনের, সেখানে কি বললাম যে ভারী সে কম মুভ করবে, ভারী মানে আণবিক ওজনটা তার বেশি, সে ধীরে ধীরে মুভ করছে, ধীরে ধীরে মুভ করলে তার ব্যাপনটা কম হবে, মানে একটা নির্দিষ্ট আয়তন ব্যাপিত হতে তার বেশি সময় লাগবে। আমরা যদি এই সমীকরণটা থেকে কিছু বলতে চাই তাহলে কি হচ্ছে, সময়ের সাথে ব্যাপন হার ইনভার্সলি প্রপোর্শনাল, তাই না? যত সময় বেশি লাগবে তত তার ব্যাপন হার বেশি। মানে যদি একটা নির্দিষ্ট আয়তনের গ্যাস আমরা নিই তাহলে সেটা কি হচ্ছে, সময় যদি বেশি লাগে তার ব্যাপন হার কম। তো এখানে মোলার মাসের সাথে ব্যাপন হারের সম্পর্কটা এই রকম। এবারে √mটা কেন আসছে, শুধু m কেন নয়, √m কেন হচ্ছে, তার জন্য আমি তোমাকে একটা সমীকরণ দেখাচ্ছি। আমরা একটু আগে কি পড়লাম দেখো, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু 12 mv², এটা পড়েছি, তাই তো? আচ্ছা, তাহলে v² ইকুয়ালস টু ek/2m, এবার আমি একটু আগে কি বললাম, এই যে রেট অফ ডিফিউশন বা ব্যাপন হারটাকে তুমি গতিবেগের সঙ্গে তুলনা করতে পারো। তাহলে আমরা যদি এই গতিবেগের সমীকরণটা থেকে একটা জিনিস এমন করতে চাই, আমি দেখতে চাইছি যে এই রেটটার সঙ্গে মাসের সম্পর্কটা এরকম আসছে কেন, এটাই দেখতে চাইছি। তো রেটের সঙ্গে মাসের সম্পর্কটা এরকম আসছে কেন? তো গতিবেগের সমীকরণ থেকে আমরা এটা পেলাম, মানে গতিবেগ বলতে কাইনেটিক এনার্জির সমীকরণ থেকে এটা পেয়েছি। এখানে দেখো ভেলোসিটি আছে, মাস আছে, তাহলে এইখানে যদি দেখি যে ভেলোসিটির সঙ্গে মাসের সম্পর্কটা কীরকম, তাহলেই আমি এটার যথার্থতা বিচার করতে পারবো যে হ্যাঁ তাহলে এরকমই হবে, সেটা বলতে পারি, ঠিক কি না? কারণ আমি প্রথমেই তো বললাম যে ব্যাপন হারের সঙ্গে তোমরা গতিবেগটার একটা সামঞ্জস্যতা বলতে পারো, সামঞ্জস্যতা আছে সেটা বলা যায়, কারণ এটাও গতিবেগের মতো, আর গতিবেগ তো যেটা বলছিলাম যে একটা সময়ের সাপেক্ষে কতটা দূরত্ব অতিক্রম করেছে। এবার দেখো এই সমীকরণটায় কাইনেটিক এনার্জিটাও রয়েছে। এখন কাইনেটিক এনার্জিটাকে আমাকে যদি ভেলোসিটির সঙ্গে, এই ভি মানে ভেলোসিটি, কাইনেটিক এনার্জির সঙ্গে ভেলোসিটির সঙ্গে যদি আমাকে মাসের সম্পর্ক বার করতে হয়, তাহলে কাইনেটিক এনার্জিটাকে আমাকে কি করে দিতে হবে, কনস্ট্যান্ট করে দিতে হবে, না হলে তো আমি এই দুটোর সম্পর্ক পাবো না। কনস্ট্যান্ট ধরে নেওয়া হলো, কনস্ট্যান্ট ধরে নিলে v² ইকুয়ালস টু
সরি, তাহলে কি হবে? আচ্ছা ধরো ভি ইকুয়ালস টু কি হচ্ছে, ভি ইকুয়ালস টু রুট ওভার ই কে বাই 2m। তাহলে যদি এটাকে কনস্ট্যান্ট ধরে নেওয়া হয়, কনস্ট্যান্ট ধরে নিলে ভি প্রপোর্শনাল টু 1 বাই রুট এম হচ্ছে না? দেখো তো এই সমীকরণ দিয়ে ভি প্রপোর্শনাল টু মানে ভেলোসিটি প্রপোর্শনাল টু 1 বাই রুট এম হচ্ছে কি না? এবারে ভেলোসিটির সাথে তো এই ভেলোসিটি বলতে যা বোঝায় ব্যাপনহার বলতেও তাই বোঝায়, আগেই বলেছি। তাহলে ভেলোসিটির সঙ্গে মাসের যদি এরকম স্কোয়ার রুট সম্পর্ক থাকে আর ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক থাকে, তাহলে মোলার মাসের সঙ্গে ব্যাপনহারেরও ঠিক ওটাই সম্পর্ক হবে, আলাদা তো কিছু নয়। ওই জন্যই আমরা এখানে মোলার মাসের সঙ্গে ব্যাপনহারের এই সম্পর্কটা তৈরি করেছি। ওকে, চলো নেক্সট। আচ্ছা, এবারে যদি দুটো গ্যাস নেওয়া হয়, ফর টু ডিফারেন্ট গ্যাসেস, কি পাবো আমরা? R1 বাই R2 ইকুয়ালস টু রুট ওভার M2 বাই M1। ইনভার্সলি প্রপোর্শনাল তো, তাই না? দুটো সমীকরণ তোমরা পাবে, আমি আর ডিটেলসে লিখছি না, তোমরা এগুলো জানো, খুব মানে সহজ জিনিস, তোমরা পারবে। আর দুটো সমীকরণ লেখা হলো, দুটো সমীকরণ লিখে যদি তাদের অনুপাত করে দেওয়া হয় তাহলে প্রপোর্শনাল কনস্ট্যান্ট টার্মগুলো কেটে যাবে, কেটে গেলে R1 R2-র সঙ্গে M1 M2 এর এই সম্পর্কটা তোমরা পাবে। নিউমেরিক্যালস করতে হবে, এটা নিউমেরিক্যালস প্রচুর আছে, করবে। নেক্সট সমীকরণ, আচ্ছা, মোলার মাসের সঙ্গে ভেপার ডেনসিটির সম্পর্ক জানো তো? m ইকুয়ালস টু 2d জানো। আচ্ছা, এই সমীকরণটা জানো আশা করি। pm ইকুয়ালস টু না, pv ইকুয়ালস টু nRT বা pv ইকুয়ালস টু w বাই mRT, pm ইকুয়ালস টু w বাই vRT আর pm ইকুয়ালস টু রো RT, রো বা DRT, ডেনসিটি, ওয়েট বাই ভলিউম মানে ডেনসিটি। এবারে দেখো এখানে তো আমরা কন্ডিশন কি দিয়েছিলাম? কন্ডিশন আমরা বলেছিলাম প্রেশার আর টেম্পারেচার কনস্ট্যান্ট রেখে, আমরা গ্রাহামস ল বলছি। তো প্রেশার আর টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে, আর তো এমনিই কনস্ট্যান্ট, তাহলে m প্রপোর্শনাল টু d হয় না? মানে মোলার মাস প্রপোর্শনাল টু ডেনসিটি হচ্ছে না? d তো ডেনসিটি, মোলার মাসের সঙ্গে ডেনসিটির একটা ডিরেক্টলি প্রপোর্শনালিটি আছে, মানে ডিরেক্ট প্রপোর্শনালিটি আছে। তাহলে আমরা আরও একটা সমীকরণ পেতে পারি কি? আর প্রপোর্শনাল টু 1 বাই রুট d। দেখো m প্রপোর্শনাল টু d আসছে, তো m এর জায়গায় d বসিয়ে দাও, তাহলে আরেকটা সমীকরণ হলো ব্যাপনহারের সঙ্গে ডেনসিটি, গ্যাসের ডেনসিটি। এখান থেকে আমরা পাবো কি? R1 বাই R2 ইকুয়ালস টু রুট ওভার d2 বাই d1। খুব সহজ। নেক্সট, R প্রপোর্শনাল টু 1 বাই রুট 2d, 1 বাই রুট 2d বলা যায়, মানে মোলার মাসের জায়গায় বসাচ্ছি এইটা, 2d বলা যায়, মানে আলটিমেটলি এটা কি হবে? রুট d হবে। তাহলে এখানে কি হবে? R1 বাই R2 ইকুয়ালস টু রুট ওভার d2 বাই d1 হচ্ছে। আচ্ছা, আর কি বার করতে পারো? আর তো ভলিউম দিয়ে বলেছি, আর কি দিয়ে বলতে পারবে? হ্যাঁ, ওয়েট দিয়ে বলতে পারবে। ওয়েট দিয়ে দেখো এই সমীকরণটা থেকে আমরা কি লিখতে পারি?
PVM ইকুয়ালস টু WRT বলতে পারি না? তাহলে PVRT যদি আমি ধ্রুবক ধরে নিই তাহলে M প্রপোর্শনাল টু W, এটা আরেকটা আসছে। তাহলে 4 নম্বর লিখতে পারি R প্রপোর্শনাল টু 1/√W, R1/R2 ইকুয়ালস রুট ওভার W2/W1। প্রচুর সমীকরণ তৈরি করতে পারবে। আর প্রথমে তো আমি এটা বলেই দিয়েছি আর এর জায়গায় যদি V/T বসাও তাহলে আরও এক সেট সমীকরণ তৈরি হবে। মানে তোমাদের এই ডেটাগুলো জেনে রাখতে হবে যে কি হচ্ছে। কি বলছি আরেকবার রিপিট করছি। আর লিখেছি তো আমি এখানে, আর লেখা হয়েছে। আর মানে কি? আর মানে প্রত্যেকটাতে কি V/T, তো প্রত্যেকটাই হচ্ছে V/T। তো আর এর জায়গায় V/T বসিয়ে এই ডেনসিটি বলো বা ভেপার ডেনসিটি বলো, ওয়েট বলো, বা আগে মোলার মাস ছিল তাদের সঙ্গে আবার কিছু সমীকরণ তৈরি করা যায়। সো দিজ আর দি ওভারঅল দ্য ইম্পর্টেন্ট ফর্মস অফ গ্রাহামস ল অফ ডিফিউশন অর এফিউশন। ওকে, এখানে আর কোনো ফর্মেশনস হয় না। এইগুলো ইম্পর্টেন্ট, যেগুলো নিউমেরিক্যাল করতে ভীষণভাবে কাজে লাগে। কেমন? লাস্ট আমি একটা তোমাদেরকে পয়েন্ট বলবো। সেই পয়েন্টটা হচ্ছে এই যে আমি বললাম না যে বিভিন্ন গ্যাসের ব্যাপন ক্ষমতা বিভিন্ন রকম, সবাই একই রকমভাবে ব্যাপিত হয় না বা সবার ব্যাপন হার সমান নয়। সেটা প্রমাণ করবার জন্য একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল। ওকে, এক্সপেরিমেন্টটা কি? টু detect different diffusion ability বলো বা ক্যাপাসিটি বলো, ডিফারেন্ট ডিফিউশন ক্যাপাসিটি। তার জন্য কি করা হয়েছিল, একটা এরকম টিউব নেওয়া হয়েছিল, নল টিউব। ওকে, এবার এক পাশে কি করা হয়েছে, একটা কাগজে অ্যামোনিয়া দিয়ে সিক্ত করা হয়েছে। এই কাগজটা অ্যামোনিয়া দিয়ে সিক্ত, অ্যামোনিয়া দ্বারা সিক্ত। আর এই পাশটা HCl দ্বারা সিক্ত। একদিক অ্যামোনিয়া দ্বারা সিক্ত আর একদিক হচ্ছে HCl দ্বারা সিক্ত। নিয়ে দুদিকটাকেই ক্লোজ করে দেওয়া হয়েছে, কেন ক্লোজ করে দেওয়া হয়েছে? কারণ অ্যামোনিয়া আর HCl দুজনেই তো উদ্বায়ী, যতই দ্রবণ থাকুক, কিন্তু দ্রবণটা খোলা রাখলে কি হয়, তার থেকে অ্যামোনিয়া গ্যাস হয়ে বেরিয়ে যায় বা HClও গ্যাস হয়ে বেরিয়ে যায়। তো এই কাগজ ভিজিয়ে যে আমরা রেখেছি, আমরা যদি দুপাশটা খোলা রাখি তাহলে ভেতরেও কিছু গ্যাস ছড়াচ্ছে, আবার বাইরেও তো কিছু ছড়িয়ে যাচ্ছে। সেই কারণে দুদিক থেকে বন্ধ সিল করে দেওয়া হলো, যাতে বাইরে থেকে কিছু গ্যাস না ঢুকতে পারে বা এই অ্যামোনিয়া HCl ব্যাপিত হয়ে বাইরে না চলে যেতে পারে, তাই সিল করা হলো। আচ্ছা, ভালো কথা, রেখে দেওয়া হলো। এবার অ্যামোনিয়া এখান থেকে যাচ্ছে উড়ে উড়ে, HClও এদিক থেকে এদিকে উড়ে উড়ে যাচ্ছে। যেতে যেতে দেখা যাচ্ছে, মানে কিছু সময় পরে দেখা যাচ্ছে যে এইখানটায় ঠিক এই পয়েন্ট বরাবর সাদা ধোঁয়া উৎপন্ন হচ্ছে। সাদা ধোঁয়া কেন? কারণ আমরা এই বিক্রিয়াটা হয়তো অনেকেই পড়েছি, অ্যামোনিয়ার সাথে HCl বিক্রিয়া করে কি তৈরি করে, অ্যামোনিয়াম ক্লোরাইড। এইটার সাদা ধোঁয়া হিসাবে তৈরি হচ্ছে, পরে এটা সলিড হয়ে যায়, পরে এটা কঠিন হয়ে যায়।
এটা মূলত কঠিন পদার্থ, কিন্তু বিক্রিয়া যখন হচ্ছে তখন এটা সাদা ধোঁয়ার আকারে থাকে, তারপর ঠান্ডা হয়ে ধীরে ধীরে কঠিন হয়ে যায়। তো এখানে তৈরি হলো। এবারে দেখো সাদা ধোঁয়া তৈরি হওয়ার ডিস্টেন্স অ্যামোনিয়া থেকে যতটা আর HCl থেকে কতটা। সাদা ধোঁয়া তৈরি হওয়ার ডিস্টেন্স অ্যামোনিয়া থেকে অনেক বেশি। ধরো এই টিউবটার লেন্থ হচ্ছে টোটাল লেন্থ, মনে করো টিউবটার টোটাল লেন্থ হচ্ছে L। সাদা ধোঁয়াটা মনে করো একটা পয়েন্টে তৈরি হচ্ছে, সেই পয়েন্ট হচ্ছে বি পয়েন্টে তৈরি হয়েছে। যেখানে অ্যামোনিয়া আছে সাদা ধোঁয়ার ডিস্টেন্সটা আমি ধরে নিচ্ছি x, তাহলে HCl থেকে ডিস্টেন্স কতটা হবে? L মাইনাস এক্স, তাই না? টোটাল লেন্থটা যদি L হয় আর সাদা ধোঁয়ার ডিস্টেন্স অ্যামোনিয়া থেকে যদি x হয়, তাহলে HCl থেকে সাদা ধোঁয়ার দূরত্ব কত? L মাইনাস এক্স। এইগুলো দিয়ে তোমরা অঙ্কও করতে পারবে। তো এই যে ধোঁয়াটা তৈরি হলো আর ডিস্টেন্স যেহেতু দুটোর দিক থেকে আলাদা, কি প্রেডিক্ট করা হলো বা কি বোঝানো হলো? যে অ্যামোনিয়া গ্যাসটা HCl এর থেকে হালকা বলে খুব সহজে ব্যাপিত হয়ে অনেকটা দূরে চলে গেছে, HCl অপেক্ষাকৃত ভারী বলে কম, মানে ব্যাপিত হতে বেশি সময় লাগছে, তাই HCl এর কাছাকাছি এই সাদা ধোঁয়াটা তৈরি হয়েছে। তো আমরা এখানে বলতে পারি যে ডিফিউশন ক্যাপাসিটি অ্যামোনিয়া ইজ মোর দ্যান HCl, কারণ অ্যামোনিয়ার মলিকুলার ওয়েট হচ্ছে 17 আর HCl এর মলিকুলার ওয়েট কত? 36.5। এটা দিয়েই প্রমাণ হয়ে গেল যে যার মোলার মাস বেশি তার ব্যাপন হার কম। ওকে, তো এই হচ্ছে ব্যাপার যে এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা ডিফারেন্ট ডিফিউশন ক্যাপাসিটি মেজার করতে পারি বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে। অবশ্যই যারা রিঅ্যাক্টিং, কারণ নন রিঅ্যাক্টিং হলে দুজনে মিশে যাবে, তো আর কিছুই বুঝতে পারবো না। তো এইটা আবার বলতে পারো এই এক্সপেরিমেন্টের একটা ড্রব্যাক, যে যারা পরস্পর রিয়াকশন করে কিছু অবজারভেবল চেঞ্জ দেখাতে পারে, মানে পর্যবেক্ষণমূলক কিছু যদি দৃষ্টান্ত দেখায়, যেমন এখানে সাদা ধোঁয়া হলো, বা কারোর ক্ষেত্রে যদি কিছু কালারফুল ধোঁয়া হয় বা অন্য কোনো অধঃক্ষেপণ হয়, তো সেক্ষেত্রে আমরা এই এক্সপেরিমেন্টটা অ্যাপ্লাই করতে পারি। কিন্তু যাদের ক্ষেত্রে কোনো বিক্রিয়াই হয় না, সেই সমস্ত নন রিঅ্যাক্টিং গ্যাসের ক্ষেত্রে আমরা এই এক্সপেরিমেন্টটা অ্যাপ্লাই করতে পারবো না, কারণ সেখানে তো আমরা কিছুই চেঞ্জ না দেখতে পেলে আমরা কি করে মেজার করব যে কে কতটা ডিস্টেন্স গেল বা কী হলো। তো এখানে এই ব্যাপারটা আমরা শুধুমাত্র রিঅ্যাক্টিং গ্যাসেসদের ক্ষেত্রেই অ্যাপ্লাই করতে পারি, যার মাধ্যমে আমরা কোন গ্যাসের ডিফিউশন প্রবণতা কতটা সেটা বোঝাতে পারি। ওকে, তো আমার আজকের ভিডিওতে এই ডিফিউশন সংক্রান্ত বা গ্রাহামস ডিফিউশন ল সংক্রান্ত যা আলোচনার ছিল এইখানেই শেষ করলাম। এই বিষয়ক নিউমেরিক্যালস তোমাদের তো করতেই হবে, আমি তোমাদের কিছু প্রশ্ন ডেফিনেটলি দেব, সেগুলো তোমরা ট্রাই করবে। আর আজকেই তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করি, আবার পরের ভিডিওতে তোমাদের সাথে কথা হবে। তোমরা ততদিন ভালো থেকো আর ভালো করে পড়াশোনা করো ডেফিনেটলি। ঠিক আছে, ভালো থেকো সবাই, গুড বাই।